ট্রয় ইউনিভার্সিটি নিয়ে দাঁড়াইছি এবার। সো আমি হচ্ছে এই বছরের জানুয়ারি থেকে না ডিসেম্বরে হচ্ছে আইএলটিএস এক্সামটা দেই। সো জানুয়ারিতে হচ্ছে আমি অ্যাপ্লাই করা শুরু করি। সো ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে আমার অফার লেটারটা আসে। সো তারপর থেকে আমার এমবাসি ডেট পাওয়া নিয়ে অনেক ঝামেলা। এমবাসি ডেট আমি পাচ্ছিলাম না, আমি পাইছিলাম মেবি ডিসেম্বর বা জানুয়ারি এই দিকে আর কি। তো আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে সেপ্টেম্বর জন্য দাঁড়াই। তো এটার জন্য আমি ডেট পাচ্ছিলাম না। তো আমার ফার্স্ট ডিফার করতে হয় অ্যাকচুয়ালি। তো পরের বার আমি আবার মানে ডেট পাওয়া অনেক মুশকিল, তার জন্য মনে করেন আমি ভোরবেলা জায়গা মানে আমি ঘুমাইতাম না। তো আমি ভোরবেলায় বসে বসে আমি আর কি ডেট খুঁজতাম আর কি। তো আমি হঠাৎ করে একদিন ভোরবেলা ঢুকছি, মানে আমি তো 6টা-7টার দিকে ঘুমাই সকালবেলা। তো 5টা-5:30 দিয়ে এবার ঢুকছি ঘুমানোর আগে আর কি। সো হঠাৎ করে দেখি সেপ্টেম্বরের 22 তারিখ হচ্ছে আমার ইন্টারভিউটা, মানে একটা স্লট খালি আছে একটাই মাত্র। তো ওইটা আমি নিয়ে ফেলি। তো এটা হচ্ছে আমার জন্য একটা অ্যাডভান্টেজ। নাইলে হয়তো আমি আর কখনো পাইতাম না, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আর কি আমার ইন্টারভিউটা পড়তো। সো আমি আর আগের টার্মে হচ্ছে আমি ইমার্জেন্সি রিকোয়েস্টের জন্য অ্যাপ্লাইও করি নাই আর কি। তো আমি ভাবছি আগে ডেট পাই, তারপর একবার আমি সব ফিস যা আছে সব ধরনের ফিস দিব। তো এটা হচ্ছে মেইন থিং। আর এটা হচ্ছে আমার থার্ড টাইম দাঁড়ানো। আমি লাস্ট হচ্ছে 2021 একবার দাঁড়াই অক্টোবরের দিকে, 2022 আরেকবার দাঁড়াই জানুয়ারি or ফেব্রুয়ারির দিকে। আর তার 1 বছর পর চাকরি বাকরি করে আপাতত এই যে এবার দাঁড়িয়েছি আর কি। সো আমার যেদিন ইন্টারভিউ হয় তার আগের দিন আমি হচ্ছে মানে প্রিপারেশন তো নিয়েছি, সবার মধ্যে একটা নার্ভাসনেস থাকে, এটা স্বাভাবিকই। তো এখানে সব স্যার আমাকে অনেক হেল্প করছে। ইভেন অনেক মানে ইভেন আগের দিনও আমি অনেক প্রশ্নের অ্যান্সারটা আমি বের করতেছিলাম যে আমাকে কোন ধরনের প্রশ্ন আটকাতে পারে। বাট আমি ওই যে কবির স্যার, কাফি ভাই, তারপর ইয়াস স্যার সবাইকে সৌজন্য নক দিয়েছি, ভাই এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে। তো ওনারাও আমাকে সাধ্যমতো চেষ্টা করেছেন। সো আমি 22 তারিখ যেদিন দাঁড়াই, আমার 10টার দিকে ইন্টারভিউ ছিল। সো আমি বাইরে বাসা থেকে 7:30-8:45 দিকে। সো হঠাৎ করে দেখি মানে এমবাসির সামনে যেয়ে দেখি মানে 9টা 8:30 9:45 পর্যন্ত মানে লাইন অনেক। তো 9টা পর্যন্ত মানে 9:10 বাজে, তখন মানে 9টার সিরিয়াল মানুষজন গুলাকে ঢুকতেছে আর কি। তো তারপর 9:30 9:30 9:45 10টা এরকম করতে আস্তে আস্তে সবাই সিরিয়াল বাই ঢুকে আর কি। মানুষ ছিল অনেক। তো আমি অনেক সময় অনেক দেখতেছিলাম যে রিজেক্ট খাচ্ছিল, অনেকে সবার ফ্যামিলি নিয়ে গেছিল। তো ওরাও দেখি অনেক কান্নাতে বের হয়েছে, অনেকেও দেখি হাসি মুখে বের হইতেছে। তো আমি বলছিলাম সবকিছু আল্লাহর উপর। তো যা হয় দেখা যাবে আর কি। সো আমাকে ফার্স্টে হচ্ছে গেটের মধ্যে হচ্ছে জাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চেক করছে, আর তেমন কিছু চেক করে নাই। তো ভিতরে ঢুকতে ঢুকতে মনে হয় আমার ইন্টারভিউটা পড়ছে ঠিক হচ্ছে 12টা 11:30 থেকে 11:45-র মধ্যে। ঠিক এই টাইমে আমার ইন্টারভিউটা পড়ছে। লাইন গুলো এত বড় ছিল আর সিরিয়াল ছিল অনেক। তো আমি ঢুকছি, ঢুকার পরে হচ্ছে আস্তে আস্তে সিরিয়াল অনুযায়ী ভিতরে চেক করলো আমাকে, তারপর আমি ঢুকলাম। তো ফার্স্টের সিরিয়ালটা হচ্ছে যখন আমি একবার রুমের ভিতরে যাই। সো সেখানে মানে 2021 যখন আমি দাঁড়াচ্ছিলাম, 2000 এখন যেভাবে দাঁড়াচ্ছি, তো দুইটা হচ্ছে দুই মানে ডিফারেন্ট ছিল পুরো আর কি। ভিসা অফিসার গুলো পুরো নতুন, এর আগের বার আমি দেখি নাই। আর কাউন্টার হচ্ছে ডান দিকে যে কোন রুমটা থাকে ওখানে জাস্ট হচ্ছে ডিএস এর কনফার্মেশনটা আপনার কাছে নেয়। সো আর হচ্ছে আবার ওখান থেকে আবার আরেকটা লাইনে পাঠায়, সেখানে হচ্ছে আবার আপনার ফিঙ্গারপ্রিন্ট নেয়। মানে আগে হচ্ছে এক লাইনে ডিএস এর কনফার্মটা আর ফিঙ্গারপ্রিন্টটা একসাথে নিত। বাট এবার হচ্ছে দেখলাম দুইটা আলাদা, ফিঙ্গারপ্রিন্টের জন্য আলাদা লাইন, আবার ডিএস এর জন্য আলাদা লাইন। তো আমি হচ্ছে ডিএসএল লাইনটা হ্যাঁ ডিএসএল লাইনে যখন দাঁড়াইছি, তো সবকিছু ওকে করার পর আমি যখন আর কি ওরা পাসপোর্টের পিছনে কি সিল মারছে ডিএস এর নাম্বারটা অনুযায়ী। তো আমি যখন মানে লাইন ডিএস এর নাম্বারটা কনফার্ম করার পর আমি বের হয়েছি, তখন আমি ডিএস এর নাম্বারটা দেখেছি আমি হচ্ছে 3 মাস আগে যেটা হচ্ছে ডিএস এর কনফার্মেশন যেটা আর কি সাবমিট করেছিলাম, ওরা ওইটাই প্রসিড করছে। আমি যে লাস্ট 1 মান্থ আগে যেটা করেছিলাম আপডেটটা, ওরা ওইটা প্রসিড করে নাই। তো সবাই হচ্ছে এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। তো আমি আবার হচ্ছে আমি আবার লাইন ব্রেক করে আমি আবার ওই ডিএস এর কনফার্মেশনের কাছে যাই। তো উনি আমাকে বলছে যে আপনি আবার একটু লাইনে যাবেন। তো আমাকে ওখানে অনেক টাইম, ওইখানে মনে হয় আমার আধা ঘন্টা মতো চলে গেছে আর কি। সো
আমি কি কি চেঞ্জ হয়েছে, সো উনিকে আবার বললাম, উনি অনেক হেল্প করছে, উনি সবকিছু আপডেট করে দিচ্ছে সাথে সাথে আর কি। বাট ওই যে আমার ডিএসএল নাম্বারটা হচ্ছে 3 মাস আগে আমি যেটা সাবমিট করেছিলাম ওইটাই আর কি ওরা প্রসিড করেছে। তারপর গেলাম আমি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের লাইনে। ফিঙ্গারপ্রিন্টের লাইনে সবকিছু ঠিক মতো নিল, আর সমস্যা নাই। তারপর যে বেঞ্চে বসে এলো, আস্তে আস্তে আগে গেলাম। তো আমি দেখলাম ওই দিন হচ্ছে 4টার মতো কাউন্টার মনে ওপেন ছিল। সবাই কি হচ্ছে ইন্টারভিউ নিচ্ছিল। তো আমিও সবার দিকে অবজার্ভ করতেছিলাম কে কেমন ইন্টারভিউ দিচ্ছে, কে কেমন কতক্ষণ ধরে আটকাচ্ছে বা কতক্ষণ ধরে প্রশ্ন করছে। তো সবাইকে আমি বলবো যে একটু খেয়াল রাখতে আশেপাশে যে কি ধরনের প্রশ্ন করতেছে। আমি আমার মানে যা অবজার্ভ করছি তার থেকে আমি বুঝতে পারছি যে আমার সামনে অনেকে F2 নিয়ে দাঁড়িয়েছিল, তারপর অনেকে ইমিগ্রেন্ট নিয়ে দাঁড়াইছিল, তারপর অনেকে তো F1 তো আছে। তো আমি কয়েকজনের ইন্টারভিউটা আমি দেখছি কি মানে বোঝা যাচ্ছিল আর কি চোখের সামনে। এই যে একজনেরটা আমি দেখেছি F2 নিয়ে দাঁড়াচ্ছিল, ওকে হচ্ছে আস্ক করতেছিল যে আপনি এখানে কয়দিনের জন্য যাচ্ছেন। তো উনি বলছে আমার হাজবেন্ড যতদিন আছে, বাট ও কোনো ক্লিয়ারলি কোনো অ্যান্সার দেয় নাই। তো আমি তারপর বলতেছে আপনার হাজবেন্ড কই থাকে, বলছে ক্যারোলিনা কোন স্টেট, এসব কোনো ডিটেলস আর কি অ্যান্সার তো দিতে পারে নাই বা হয়তো আর বলে নাই। তো ওকে আর তেমন কোনো কোশ্চেন আস্ক করে নাই, শুধু 3টা কোশ্চেন আস্ক করার পর ওকে দেখি রিজেক্ট করে দিচ্ছে আর কি। এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। তারপর আরেকটা অবজারভেশন আমি দেখছি সেকে মানে অন্য কাউন্টারে হচ্ছে কি ডকুমেন্ট বা ছবি টবি দেখতেছিল। তো মানে অনেক ও দেখলাম 10-12টা ছবির মতো সাবমিট করছে, বাট ওরটাও তেমন কিছু দেখে না, একটা দুইটা দেখে আর কি ছেড়ে দিচ্ছে আর কি। তো ওরটা দেখলাম ভালো অ্যাকসেপ্ট করছে। আর সবাইকে দেখলাম হচ্ছে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু দিস ইউনিভার্সিটি, এটা মনে করেন সবাইকে আস্ক করছে, সবাইকে। তারপর আরেকটা কাউন্টার আমি দেখলাম যে আপনার I-20টা নেওয়ার আগেই হচ্ছে ভিও অফিসারটা জিজ্ঞেস করতে যে আপনি দেশের বাইরে ট্রাভেল করছেন কিনা, আপনার ইউএসএতে কোনো রিলেটিভ আছে কিনা। এটা হচ্ছে মানে ও I-20 নেওয়ার আগে আপনাকে কোশ্চেন করা শুরু করে দিচ্ছে। তো এটা হচ্ছে আরেকটা পার্ট। সো আমি হচ্ছে আমার পার্টটা আসলো, আমার পার্ট ছিল হচ্ছে কাউন্টার 6 মেবি। ওই যে খুপড়ির মধ্যে একটু জায়গা, যেটা মাঝখানে একটু গ্যাপ থাকে আর চারদিকে ওয়াল, ওই জায়গাটা। তো আমার সামনে আরো 2জন ছিল। তো সামনের জন যে ছিল ও হচ্ছে ইন্টারভিউ দিচ্ছিল, ইন্টারভিউ দেওয়ার টাইমে হচ্ছে ও ভালো মতো বলতেছিল আবার আটকাচ্ছিল। তারপর ওকে জিজ্ঞেস করতেছিল যে হাউ মেনি কান্ট্রিজ ডু ইউ ট্রাভেল। তো ওর মনে হয় 8টা থেকে 10টা ট্রাভেল করা ছিল দেখে ওর মনে হয় ভিসাটা হয়ে গেছে আমার যতদূর মনে হচ্ছে। বাট ও কথা বলার টাইমে অনেক সময় আটকাচ্ছিল, কনফিডেন্টলিও বলতেছিল, আবার অনেক সময় আটকাই গেছিল। সো ওর ভিসাটা হয়ে গেছে। তারপর আমার সামনে যে ছিল ও হচ্ছে আগাই ছিল, তো ওকে হচ্ছে 2-3টা কোশ্চেন আস্ক করছে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু দিস ইউনিভার্সিটি। তো আমি দেখলাম যে ওই অ্যান্সার দিয়েছে, ভালোই মতো অ্যান্সার দিয়েছে, বাট লাস্টে গিয়ে কি জানি মাই ডিএসও ওর কাছে আমি মেল করেছি, আমি অ্যাপ্লাই করেছি, আমি স্কলারশিপের জন্য এসব মানে ইলেভেন কথাবার্তা আর কি ওই আনা শুরু করে দিচ্ছে। মানে একটা কোশ্চেন যেটা আস্ক করছে ওই রিলেভেন্ট অ্যান্সারটা না দিয়ে হচ্ছে ইরিলেভেন্ট অ্যান্সার দেওয়া শুরু করছে। তো পরে দেখলাম ওর আর হইলো না। তারপর হচ্ছে আমার পালাটা আসলো। তো আমারটা হওয়ার টাইমে কি ভি অফিসার দেখলাম ভিতরে কার সাথে জানি কথা বলতেছে 5 মিনিটের মতো। তো আমাকে আমি ওখানে দাঁড়ায় ছিলাম অনেকক্ষণ ধরে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার I-20টা দেখলো, আমি ইচ্ছা করে আবার 2টা পাসপোর্টই জমা দিছি আমার। তো বললো আচ্ছা পুরানটা রেখে দিতে, নতুনটা নিয়ে আমরা নতুনটা নিয়ে আমরা দেখি শুরু করি আর কি। তো ফার্স্টে আমাকে জিজ্ঞেস করলো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু দিস ইউনিভার্সিটি। তো আমি হচ্ছে অ্যান্সারটা বললাম ভালো মতো। তারপর ও দেখলাম যে আমি এবার ফার্স্ট টাইম দেখছি ও অনেকক্ষণ ধরে টাইপিং করতেছে, অফিসার মানে একটু টাইম নিয়ে আর কি টাইপিং করতেছে। তো আমি আর ওইটাকে কোনো আর কি আর করি নাই। তারপর সেকেন্ড কোশ্চেনটা আমি হচ্ছে 50% স্কলারশিপ পাইছিলাম, 50%। সো আমাকে বললো যে হাউ ডু ইউ ওয়ান্ট, মানে আপনি স্কলারশিপটা কিভাবে পেয়েছেন। সো আমি বললাম যে আমার হচ্ছে একাডেমিক কারিকুলাম এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেটের জন্যই হচ্ছে আমি স্কলারশিপটা পেয়েছি। তারপর ওই আমাকে আবার জানার জন্য আবার আস্ক করছে যে আপনার টোটাল টিউশন ফিসটা কত। সো আমি বললাম যে মাই টোটাল টিউশন ফিস টু অ্যারাউন্ড 22,000, বাট আই গট 50% স্কলারশিপ, সো আই হ্যাভ টু পে দেম লাইক 11,000। তো বললো ওকে ওকে। সো আমি একটা জিনিস আমি এখানে একটু আটকে গেছিলাম আর কি। সো সবাইকে আর কি আমি এ ব্যাপারে একটু বলে রাখতে চাই যে আমি 50% স্কলারশিপটা বলার টাইমে মানে আমি এত প্র্যাকটিস করছি যে আমার হচ্ছে 50,000 চলে আসতে পারবো মুখ দিয়ে আর কি। তো আমি ওই জায়গাটা একটু আটকে গেছিলাম, বাট ভিও মনে হয় এটা বুঝছে। ভিও আমাকে মানে একটু মানে আটকাইছিলাম 3-4 সেকেন্ডের মতো, মানে 50% বলতে গিয়ে আমি 50,000 বলতে ফেলতে গেছিলাম এরকম আগে।
তো ভিউ অফিসার দেখলাম আমাকে ওইভাবে কোনো ইয়ে করে নাই, ভিউ অফিসার আমাকে মানে একটা মুখ দিয়ে ইশারা করলো যে আপনি বলেন, মানে এভাবে একটা ইশারা করলো। সো আমি আর কোনো প্যারা হয় না, সো আমি আবার 50% স্কলারশিপ এভাবে আমি বলতে গেলাম আর কি। তো মানে বললো ও আচ্ছা আচ্ছা ওকে। তারপর হচ্ছে আমাকে আহ, 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 হচ্ছে আপনার মেজরটা জিজ্ঞেস করছে আর কি। তো আর দেন হচ্ছে আমাকে স্পন্সরটা জিজ্ঞেস করছে। তো স্পন্সরটা আমি ভালো মতো বলছি, ভালো মতো বলার পর লাস্টের জন্য আমি বলতাম মানে ফাদার অ্যানুয়াল ইনকাম আর ওয়ার্কার কয়জন, এটা আমাকে পুরাটা মানে আমাকে পুরোটা শুনে নেই এক্স্যাক্টলি। তো আমাকে অর্ধেক বলার পরে আমার আর কি থামাই দিচ্ছে আর কি। তারপরে দেখলাম আবার কিছুক্ষণ ধরে 2-3 মিনিটের মতো আবার টাইপিং করতেছে আর কি, সে কার সাথে জানে কথা বলতেছে। তো আহ তারপর দেখলাম আমাকে আমার সেই ব্লু লিফলেটটা আর কি দিয়ে দিল আর কি। এটা হচ্ছে মেইন থিং। আমাকে আর 4টা থেকে 5টা কোশ্চেনের বেশি আর কিছু করে নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আর কি। ওকে, থ্যাংক ইউ ইকরাম ভাই, অনেক সুন্দর করে আপনি ডিটেলসে হচ্ছে গিয়ে সবার উদ্দেশ্যে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করলেন। আপনি খুব কয়েকটা সিগনিফিকেন্ট পয়েন্ট মেনশন করেছেন, আশা করি যারা শুনছেন সবাই একটু নোটও নিয়েছেন। যে ডিএস এর যে বিষয়টা, আমরা অনেক ক্যান্ডিডেটকে দেখি যে ডিএস নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। তো আপনি সেটা খুব সুন্দর করে ক্লারিফাই করে দিয়েছেন। ইউজুয়ালি যেটা হয় আর কি, অনেকগুলা যদি ডিএস সাবমিট করে বা 2টা বা 3টা যদি ডিএস 160 সাবমিট করে, সেক্ষেত্রে সিচুয়েশনটা কেমন হতে পারে। এবং এই ক্ষেত্রে আপনি যে কেয়ারফুল ছিলেন, সেটা কিন্তু আপনার স্মার্টনেস, যেটা বাকিদের জন্য কাজে দিবে যারা এই ধরনের কেস আছে। এছাড়া হচ্ছে কি আপনি যে মক সেশন ইন্টারভিউতে আপনি যে একটু প্রবলেমে পড়েছিলেন, বাট আপনি রিকভার করতে পেরেছিলেন ঠান্ডা মাথায়, এটা কিন্তু অনেকের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা হয় ইউজুয়ালি। তো আপনি খুব সুন্দরভাবে সেটা বলেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আর হচ্ছে গিয়ে আবারও অভিনন্দন জানাই আপনাকে। তো আপনি যদি ছোট করে একটু বলতেন আমাদের সাথে আপনার জার্নিটা কেমন ছিল। জি জি অবশ্যই, হ্যাঁ অবশ্যই। তার আগে আমি একটা জিনিস বলতে চাইছি যে আমি হচ্ছে মানে কি যে সবাইকে একটা বলবো যে আপনারা কোনো কিছু মুখস্থ করে যায় না, সব হচ্ছে মাথার মধ্যে রাখেন যে কোনটার পরে মানে কেমন কি কোয়েশ্চেন করলে আপনি কি অ্যান্সার দিবে, এটা জাস্ট একটু মাথার মধ্যে রেখে নিয়ে যান, মুখস্থ করেন না। কজ আমিও মুখস্থ করার ট্রাই করছিলাম, বাট মুখস্থ করার ফলে আমি দেখলাম যে ভিতরে যেতে যেতে আপনি হচ্ছে 2-3 মানে ভিতরে যেতে যেতে আপনার সিরিয়ালে দাঁড়াইতে বা ভিও অফিসের সামনে দাঁড়াইতে এখানে আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টার উপরে লাগে। তো যেটা হচ্ছে টাইম ক্লিয়ারেন্স, তো আপনি এটা ভুলে যাইতেও পারেন বা হচ্ছে এটা আপনার মনে না থাকতে পারে। তো আপনি হচ্ছে আপনি নিজের ন্যাচারাল ওয়েতে বলার ট্রাই করবেন আর কি। থেকেই আর কি জয়েন হয়েছিলাম, বাট কখনো মানে আমি দেখতাম অনেক মেসেজ আসতো। তো আমি হচ্ছে মানে এত মেসেজের জ্বালা আমি মিউট করে রাখছিলাম ফার্স্টে, মিউট করে রাখছিলাম যাতে না আসে মেসেজ আর কি। তো ভাবলাম যে একবারে ইন্টারভিউ তখন আমি দেখবো না এক্সপিরিয়েন্স সবার বা সবার কি ধরনের অবস্থা। তো এইদের সাথে আমি জয়েন হয়েছি অনেক আগে থেকেই, বা আমি মাঝে মাঝে খেয়াল করতাম যে কেমন ইন্টারভিউ কেমন রেশিও, বাট এসবকে আমি কোনো আর কি পাত্তা দেই নাই। জাস্ট হচ্ছে আমি দেখি আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়েছি যে নিজের প্রিপারেশনের উপর। যখন আমি মনে হয় আমার জাস্ট 15-20 দিনের মতো বাকি, তখন আমি আর কি এই গ্রুপটাকে অনেক সিরিয়াস নেই। ভাইয়ারাও দেখতাম অনেক হেল্প করতো, ভাইয়ের সামনে আমি মক দিয়ে ট্রাই করতাম আর কি। ফার্স্ট মকটা দিছিলাম আমি মানে 1 তারিখের দিকে, তখন বা আশাক স্যার বা কোনো একজন স্যার নিছিল আমার মকটা। তো দেখি আমারও খুব বাজে অবস্থা, আমার কোনো প্রিপারেশন নেই, আমি জাস্ট নিজের হয়তো ট্রাই বলে ট্রাই, খুব বাজে অবস্থা আসলে ছিল। তারপর আমি ভাইদের সাথে আমি কন্ট্যাক্ট করলাম, ভাইয়েরা আমার অনেক হেল্প করলো, স্পেশাল ব্যাচে আমি জয়েন হইলাম। তো ভাইয়ারা হচ্ছে আমাদের প্রতিটা প্রশ্ন প্রতিটা কিভাবে গুছায় বলতে হয়, কিভাবে হচ্ছে অ্যান্সার বলতে হয়, কিভাবে আর কি ন্যাচারাল ওয়েতে বলার ট্রাই করতে হয়, সেটা আর কি আমাকে ভালো মতো বুঝাই দিচ্ছে আর কি। এক্সট্রা কেয়ার নিচ্ছে, যেটা হচ্ছে অন্য জায়গায় গেলে আমি পাইতাম না। আমি 2021-22 আমিও এসব জায়গায় আমি হচ্ছে মক দিছিলাম, বাট ওইভাবে কোনো আমি পাই নাই আর কি অন্যান্য জায়গায়। বা ওই সময় হচ্ছে আমার 5-6 জন ফ্রেন্ডরা যারা যারা আর কি জাস্ট ইউএসএ তে একসাথেই মানে ইন্টারভিউ ছিল আর কি সবারই একদিনে তখন আর কি। তো সবাই সাথে প্রিপারেশন নিতাম। তো বড় ভাই বা সিনিয়র যারা অনেকদিন ধরে সবের সাথে জড়িত, তাদের কোনো আমি হেল্প নেই নাই, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। তো এবার এটাতে জয়েন হওয়ার পর কবির স্যার আমার মেন্টর ছিলেন। কবির স্যার আর কি আমাকে সব প্রশ্ন কিভাবে করতে হয়, কিভাবে গুছিয়ে দিতে হয়,
সব আনসার গুলো আমি গুছিয়ে দিচ্ছিলাম। তারপর আমি নিজে থেকে অনেক প্রশ্ন বাই করছি, নিজে থেকে আরো আমি 15-20টা কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, আমি আমার অ্যান্সারটা শেয়ার করছি, উনি আমার অ্যান্সারটা মডিফাই করে দিচ্ছে যে এভাবে না বললে এভাবে বললে ভালো হবে আর কি আপনার, তো এভাবে বললে আপনার পজিটিভ ইম্প্যাক্ট আরো বেশি হবে। তো এভাবে ওনারা অনেক হেল্প করছে। তারপর রিয়াজ স্যার আমাকে একদিন ঝাড়ি দিয়েছিল আমি না পারার কারণে, এটা আমার আজীবন মনে থাকবে, যার কারণে মনে করেন আমি হচ্ছে অনেক ইন্সপায়ার হয়েছিলাম। তারপর থেকে মনে করেন আমি ওই দিনে মনে করেন আবার হচ্ছে আমি আমার আয়নার সামনে আর প্র্যাকটিস করা শুরু করি আর কি, মানে আবার অবস্থা। তারপর হচ্ছে কাফি ভাই অনেক হেল্প করছে। কাফি ভাই হচ্ছে আমাকে কিভাবে হচ্ছে বলতে হবে, কিভাবে এক্সপ্রেশনটা রাখতে হবে, কিভাবে হচ্ছে নর্মাল হচ্ছে আপনি ভিও কে ইমপ্রেস করবেন, কিভাবে মানে একটা নর্মাল ভয়েস আপনি কথা বলতে থাকবেন, এই বিষয়ে অনেক হেল্প করছে। যেটা আমাকে মনে করেন এই লাস্ট 15-20 দিনে আমি হচ্ছে অনেক রেগুলার ছিলাম। সো এই 15-20 দিনে মকের দেওয়ার ফলে হচ্ছে আর কি আমার অনেক হেল্প হয়েছে আর কি ওদের কাছ থেকে, যেটা আরো আগে নেওয়া উচিত ছিল আর কি আমি মনে করি। যাকে এখন হেল্প নেওয়াতে আমি মনে করি ওনাদের অনেক অবদান আছে, যে আমি নিজের থেকেও যেসব কোশ্চেন বের করেছিলাম আর ওনারাও যেসব দিচ্ছে, তো ওইভাবে আমি অ্যান্সারটা বলেছিলাম। সো ভিও দেখলাম অনেক ইমপ্রেস হয়েছিল, ভিও আমাকে স্মাইলে অ্যান্সার দিতেছিল বারবার আর কি। তো যেটা আমি একটু পজিটিভ ভাবে নিয়েছিলাম আর কি। থ্যাংক ইউ ইকরাম চৌধুরী, আপনি খুব সুন্দর করে ডিসক্রাইব করেছেন। আসলে ইভেন ঝাড়িটার বিষয়েও আপনি মেনশন করেছেন। আমার যতটুকু মনে পড়ে, আপনাকে আমি 18 তারিখ আমি একটু আপনাকে মৃদু গলায় বলেছিলাম যে হচ্ছে গিয়ে আপনার 22 তারিখ ইন্টারভিউ, আপনি এখনো 12টার সময় ঘুম থেকে উঠলে হবে কিনা। সো আসলে আমরা যাই করি, আমরা আসলে হচ্ছে গিয়ে যদি ঝাড়ি দিই কি মনে কষ্ট রাখবেন না, আমরা মূলত আপনাদের আমাকে মাফ করবেন আর কি কোনো যদি বলে থাকে আর কি। ভালো ছিল। এবং সবচেয়ে বড় বিষয় যেটা যারা শুনছেন সবার জন্য যে ইকরাম চৌধুরী কতটুকু ডেডিকেটেড ছিলেন, ওনাকে আমরা যে সবচেয়ে হট কোশ্চেন গুলা মেক করে দেওয়ার পরে উনি আরো রিসার্চ করে আরো বেশ কয়েকটা কোশ্চেন একটা লিস্ট আমাকে দিয়েছিল। সো দেওয়ার পরে আমি সেখান থেকে আবার খুব ভালোভাবে চেষ্টা করেছি আর কি, ওনার প্রোফাইলের উপর বেস করে যেগুলো ইম্পর্টেন্ট আরো মনে হয়েছে যে অ্যাটলিস্ট 10% ইম্পর্টেন্স আছে, ওগুলোরও আনসার মেক করে দেওয়ার, যাতে করে উনি কোথাও যাতে না আটকায়, যেহেতু ওনার কেসটা একটু ডিফারেন্টও ছিল। বিভিন্ন আমার কেসটা হচ্ছে ডিফারেন্ট হচ্ছে এই কারণে হচ্ছে আমার হচ্ছে অলরেডি 2বার রিজেকশন খাওয়া, সো থার্ড টাইমের মধ্যে আমি পাবো নাকি পাবো না। তারপর আমার হচ্ছে আবার রিসেন্টলি হচ্ছে পিটিশন করা ছিল, যেটা নাকি কেস অলরেডি চলতেছিল, সেটাও আমি মেনশন করছি আর কি ডিএসএস। তো আমি অনেক রিসার্চ করে দেখছি যে ইউএসএ তে যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে, সো এটা হচ্ছে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। তো আসলে দেখলাম এসব কোনো আসলে ম্যাটার করে না। তো ব্যাপারটা হচ্ছে সবকিছু আর কি ইন্টারভিউর উপরেই, সবকিছু জাস্ট আপনি ন্যাচারালতে বলা ট্রাই করবেন, ভিওকে আর কি একটু গুছিয়ে বলতে পারলেই হয়। যেমন আমি হচ্ছে স্কলারশিপ পাইছিলাম, আইটি স্কলারশিপ পাইছিলাম, স্কলারশিপ পাইছিলাম হচ্ছে আমার রেজাল্টের ভিত্তিতেই, সেটা আমি জানতাম। কিন্তু আইটিও এর ফুল মিনিংটা কি, আইটিওটা হচ্ছে আইটিওটারে কি বলে, আইটিওটারে ভার্সিটি অনুযায়ী এটা কি মেনশন করছে, সেটাও আমি বের করছি। যেটা আমি ঠিক এই মানে এমবাসি 2 দিন আগে আমি কবির স্যারকে আমি এই ব্যাপারটা শেয়ার করছিলাম, ভাই আমার এটা একটু লাগবে, এটা একটু আপনি দেখেন ভাইয়া, একটু কাইন্ডলি আমি এটা অ্যান্সারটা পাইলাম, এটা কি ঠিক হয়েছে নাকি একটু দেখেন আপনার রিসার্চ করে একটু। তো ভাই আমাকে 2 দিন আগেই আমি ভাইকে 2 দিন আগে বলছিলাম যে ভাই আমাকে একটু দেখেন এই ব্যাপারটা। তো এই কোশ্চেনটা কিন্তু আমাকে আবার নেক্সট টাইম করছে আর কি, ভিউই করছে, যার জন্য আমি অনেক কনফিডেন্ট ছিলাম, যেটা আমার জানা ছিল আর কি। তো এটাই হচ্ছে আমার অনেক বড় প্লাস পয়েন্ট আর কি। দ্যাটস গ্রেট। এটা হচ্ছে কি আসলে যারা শুনছে তাদের জন্য ইন্সপায়ারিং হবে যে উনি 2বার রিজেক্টেড থাকার পরেও কিন্তু হাল ছেড়ে দেন নাই। সো যাদের আগে যদি প্রিভিয়াসলি রিজেকশন যদি থেকে থাকে, আপনারা হাল ছাড়বেন, আপনারা আপনাদের স্বপ্নের প্রতি এগিয়ে যাবেন। একবারে আপনার হোঁচট খাবেন, 2বার হোঁচট খাবেন, কিন্তু আপনার হাল ছাড়বেন না। হ্যাঁ, আপনাদের বেশ কিছু ফাইন্যান্সিয়াল এখানে লস থাকে, খুব স্বাভাবিক, সময়ের একটা লস থাকে, খুবই স্বাভাবিক। বাট আপনার যদি গোল থাকে, গোলের প্রতি আপনারা হাইলি মোটিভেটেড থাকবেন, যেটা ইকরাম চৌধুরী আজকে আমাদের সম্মানিত গেস্ট উনি ছিলেন। আর ওনার ডেডিকেশন লেভেলটা এটা সবাই একটু নজরে রাখবেন, যে ডেডিকেটেড হলে সম্ভব, আসলে সম্ভব। সো আমি এই মুহূর্তে রাজু স্যারকে একটু আহ্বান করবো। স্যার, আপনি যদি ইকরাম চৌধুরী আজকে আমাদের গেস্টের উপলক্ষে কিছু বলবেন। থ্যাংক ইউ কবির স্যার, আর কংগ্রেচুলেশন ইকরাম ভাই। থ্যাংক ইউ ভাইয়া, অনেক কংগ্রেচুলেশন, অনেক খুশি হইলাম যে আপনার বিষয়টা হয়েছে, আপনি
ফাইনালি আপনি শেয়ার করছেন আমাদের সাথে। সো আপনি অনেকগুলা কি পয়েন্ট বলছেন এখানে অ্যাকচুয়ালি, যেগুলো আসলে গুরুত্বপূর্ণ। যেমন আমি পার্সোনালি বলবো যাদের রিসেন্ট ইন্টারভিউ আছে তারা এগুলো একটু নোট করে রাখবেন। অ্যাকচুয়ালি যেই পয়েন্ট গুলা ভাইয়া বলছে এগুলো আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ভাইয়াকে অনেক অনেক আবারও অভিনন্দন। ঠিক আছে, ভাইয়া আমাদেরকে ভুলে যাবে না ইনশাল্লাহ। ভাইয়া যদি না, না। ফিউচারে কখনো যদি হেল্প লাগে ইনশাল্লাহ আমরা সাপোর্ট করব ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, মনে কষ্ট নিয়েন না। আমি না, না, জাস্ট না, ভাই, আমার সমস্যা নেই। মেবি হ্যাঁ, বিফোর 3 days আমি আপনাকে বকা দিছিলাম অ্যাকচুয়ালি, না, না, রাগ সমস্যা নেই, করছিলাম। হ্যাঁ। হ্যাঁ, যে ভিসাটা দরকার, ব্লু লিফ টেস্টটা যখন আপনারা হাতে নেবেন তখনকার যে ফিলিংসটা, এটা আসলে আসলে এক্সপ্রেস করা যায় না, এটা সত্যি কথা। ভাইয়া অ্যাকচুয়ালি এখন বলতে পারবে যে অ্যাকচুয়ালি এখন ওনার ফিলিংটা কি। ঠিক আছে, সো আপনারা অবশ্যই সবাই ট্রাই করবেন, সবার বেস্টটা দিবেন। বাকিটা রিজিকের উপরে বিশ্বাস রাখতে হবে। রিজিক নিয়ে আপনার সবসময় রিজিকের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়ার জন্য একমাত্র হচ্ছে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনারা চেষ্টা করবেন, যে ধর্মের চেষ্টা করবেন আপনাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করার জন্য, সৃষ্টিকর্তা থেকে চাওয়ার জন্য। ঠিক আছে, আমি ভাইয়াকে কিন্তু আগের দিন যখন আমরা ওনার স্পেশাল মুখটা আমরা নিয়েছিলাম তখনও ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া একটু কষ্ট করে আল্লাহর কাছে চাইেন। ইভেন আমাদের কাফি স্যারও ছিল, কাফি স্যার তো ওনার মেবি ওই দিন অনেক টাইম দিছিল ওনাকে। সো নেক্সট আহ্বান করবো যে অ্যাকচুয়ালি কাফি স্যার, স্যার যদি কিছু বলেন স্যার। কংগ্রাচুলেশনস ইকরাম থ্যাংক ইউ, চৌধুরী। থ্যাংক ইউ। কেমন ফিল করতেছেন এখন? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে। এটাই আর কি চাওয়া। পাসপোর্টও মনে হয় হয়ে গেছে, মনে হয় কালকে পিক আপ করবো আই গেস। তো সবকিছুই আলহামদুলিল্লাহ ঠিক মতোই হয়েছে ভাই। আলহামদুলিল্লাহ। জি। আপনার সাকসেসটা এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, শুধু আপনার জন্য না, আমাদের প্ল্যাটফর্মের জন্য। কারণ এই ধরনের কেসগুলো আসলে আমাদেরকে খুব বেশি নাড়া দেয়। আপনার ওয়াইফ হচ্ছে ইউএস এর একজন গ্রিন কার্ড হোল্ডার। সো সব মিলে আসলে একটা চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক ছিল আপনার সাথে। সো আমরা সাকসেসফুলি আপনার ভিসাটা হয়েছে, এটার সাথে আমরা ছিলাম, এটা আমরা নিজেরাও প্রাউড ফিল করি। আর ইনশাল্লাহ ইউএসএ তে আপনি ভালোভাবে যান, পৌঁছান। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি ইনশাল্লাহ ফিউচারে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমরা আপনার কাছ থেকে ইনশাল্লাহ ফিউচারে হেল্প নিব। জি, অবশ্যই ভাই, অবশ্যই। ওকে ভাইয়া, এগেইন কংগ্রাচুলেশনস এন্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন। থ্যাংক ইউ কাফি স্যার এবং রিয়া স্যার দুজনকে। আমি একটা সেন্টেন্স না বললেই না। যখন একরাম চৌধুরী আজকে আমাদের সম্মানিত গেস্ট, উনি যখন বের হয়ে এমএস থেকে বের হয়ে আমাকে যখন কল করলেন যে ভাইয়া আমার ভিসা হয়েছে, এই যে এই ওয়ার্ডটা কত যে মধুর, কত যে ভালো লাগার, কত যে ইমোশন কাজ করে, এটা না শুনলে কেউ বুঝতে পারবেন না। ওই সময় আমি শুয়েছিলাম, ওনার কলটা পেয়ে উনি যখন এই কথা বললো আমি শোয়া থেকে সাথে সাথে উঠে গিয়েছি। ওই ইমোশনটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সেটা শুধুমাত্র তারাই নিতে পারে যাদের কাছে এই ধরনের কল আসে, যে কল করে বলে যে হচ্ছে কি আমার যে অ্যাচিভমেন্টটা হয়েছে। আবার অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের সম্মানিত গেস্টকে। এবং উনি একটা যে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বা ওপিনিয়ন বলেছেন, অনেস্ট থাকার যে বিষয়টা আর কি, যে উনি কোনো কিছু আসলে হাইড করেন নাই। যে উনি যেটা বলেছেন, অনেকে বলে রিলেটিভ থাকলে হাইড করা ভালো, আদারওয়াইজ এগুলো হাইড অ্যান্ড সিক একটা কনসেপ্ট আমাদের সবার মাঝে প্রচলিত আছে। না, আমরা অলওয়েজ যেটা বলি, যেটা আমরা প্রমোট করি আসলে, যে অলওয়েজ অনেস্ট থাকার চেষ্টা করবেন। অনেস্ট থাকলে ইনশাআল্লাহ আল্লাহ সেটা এক্সপিডিয়েট করে। সো অনেস্ট থাকবেন, অনেস্ট ইনফরমেশন গুলো দিবেন, আপনি আর কনফিডেন্ট থাকবেন, তাহলে সেক্ষেত্রে এগুলো কোনো ইস্যু না। অনেস্ট থেকে এগুলাই চেষ্টা করবেন আর কি। কি বলেন একরাম চৌধুরী সাহেব? জি ভাই, অবশ্যই অবশ্যই। সবাই লেগে থাকেন, এটাই চাই আর কি। এক সময় পেয়ে যাবেন সবকিছু। আমার এটার পিছনে আজ 3 থেকে 4 বছর তো গেলই আর কি, বা 3-4 বছর পর পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো আশা করি বেশ কয়েকজন, আমি কয়েকটা কোশ্চেন দেখতে পাচ্ছি ডিএস এর ব্যাপারে, হচ্ছে গিয়ে পিটিশন ছিল কিনা। সো আসলে যারা হচ্ছে গিয়ে এতক্ষণ আমাদের পুরো সেশনটা শুনেছেন, তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন ওভারঅল যে আপনাদের যে কোয়েরি গুলো আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ ওনার পিটিশন ছিল এবং ডিএসটা উনি খুব পারফেক্টলি হচ্ছে গিয়ে ফিল আপ করেছেন। হ্যাঁ, মিস ফয়সাল
ফয়সাল এন্টারপ্রাইজ, আপনার কি কোশ্চেন আছে একটু কাইন্ডলি হচ্ছে চ্যাট বক্সে লিখে দেন, বা হচ্ছে কি আমাদেরকে হচ্ছে কি নক করে আমরা জানিয়ে দেব। আর ওনার এই সেশনটা হচ্ছে কি আমাদের এক্সপেরিয়েন্স শেয়ারিং সেশনটা, এটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন খুব শীঘ্রই, কেমন? সো আপনাদের আরো যত যারা মিস করেছেন, শুরু থেকে ছিলেন না, তারাও হচ্ছে গিয়ে আপনাদের এই কোয়েরি গুলা বা পুরো এত সুন্দর একটা সেশন আপনারা জানতে পারবেন। ওকে মিস্টার ইকরাম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাই, এবং আপনার আগামী যে দিনগুলা, যে আগামীতে আপনার বেশ কয়েকটা কিন্তু হচ্ছে কি খুব হেক্টিক একটা স্কেডিউল যাবে, খুব স্বাভাবিক। সো খুব স্মুথলি যাতে হচ্ছে কি আপনি সেই জার্নিটা পার করবেন। আর যদি ইন দ্য মিন টাইম কোনো হেল্প লাগে, অবভিয়াসলি আমি তো আছি অ্যাজ এ আপনার মেন্টর, আর আমাদের অন্যান্য যারা অ্যাডমিন আছে সবাই আছে, এনি টাইম এনি হেল্পে আপনি দরকার হলে জানাবেন আমাদের, ঠিক আছে? জি ভাই, অবশ্যই অবশ্যই। ওকে, আসসালামু আলাইকুম, কনগ্রাচুলেশন ইকরাম চৌধুরী। থ্যাংক ইউ ভাইয়া। ভালো আছেন? জি জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আপনি বিগত দিন আমাদের সাথে ছিলেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন। আর আপনার এই এক্সপিরিয়েন্স থেকে দুইটা মেসেজ আমি সবাইকে দিতে চাই। এক নাম্বার মেসেজটা হলো, অনেস্ট থাকাটা খুব জরুরি। অনেকে মনে করে যে ভিসা রিফিউজ হলে সেকেন্ড টাইম পাওয়া যায় না, থার্ড টাইম পাওয়া যায় না, এমন কনফিউশন অনেক স্টুডেন্টদের মধ্যে আছে। আমাকে আজকে একজন মেসেজ করছে যে ভাইয়া আমার একবার রিফিউজ আছে, রিফিউজ দিয়ে নাকি ভিসা হয় না, এমন কিছু বলে। সো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার যতবারই রিফিউজ থাকুক, হয়তো প্রত্যেকটা রিফিউজের পিছনে ভিসা অফিসারের কাছে কোনো কারণ ছিল, এই জন্য আপনি রিফিউজ হয়েছেন। আপনি যদি ভালো মতো ইন্টারভিউ দেন, ন্যাচারাল কথা বলেন, তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন। আর সেকেন্ড কথাটা যেটা হলো, অনেকে মনে করে যে পেটিশন থাকলে ইউএসএ তে ভিসা পাওয়া যায় না। এটা সম্পূর্ণই ভুল ধারণা। একজনের পেটিশন থাকতেই পারে। আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন, আপনি যদি সত্যি সত্যি পড়াশোনা করার উদ্দেশ্যে ইউএসএ তে যেতে চান, আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে, আপনার PS 160 যদি পারফেক্ট থাকে, আপনার ইন্টারভিউর কোশ্চেন গুলো যদি খুব ইউনিক হয়, পারফেক্ট হয়, তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন, স্টুডেন্ট ভিসা। সো সবার জন্য শুভকামনা রইলো। আর ইকরাম ভাইয়ের জন্য অনেক বেশি বেশি শুভকামনা। আপনি ভবিষ্যতের দিনগুলোতে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ। আপনার ইউএস এর জার্নিটা খুবই খুবই সুন্দর হোক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কিছু কোশ্চেন আছে চ্যাট বক্সে, ওই কোশ্চেন গুলো একটু ইকরাম ভাইয়ের কাছ থেকে নিয়ে নেন, সবার জন্য উপকার হবে। জি জি। ওকে, একজন একটা কোশ্চেন করেছে হচ্ছে গিয়ে আইটিও স্কলারশিপ মানে কি? আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে কি আপনি একটু আপনার ওয়েবসাইটটা ভিজিট করলেও পাবেন, তারপরও আমি আমাদের গেস্টকে বলবো, অনুরোধ করবো একটু যদি বলে দেন শর্ট করে। ITO scholarship মানে হচ্ছে International Trojan Opportunity Scholarship, which is based on the academic excellence and co-curricular activities আর কি। সো এটা মিনিংটা হচ্ছে, এটা আপনি ভার্সিটি ওয়েবসাইটে ঘাটলে আর কি সবকিছু পেয়ে যাবেন আর কি। ভার্সিটি ওয়েবসাইটে সবকিছু ইনফরমেশন দেয়া আছে অলরেডি। সো ওইটা দেখলে আর কি আপনি যে ভার্সিটি দিয়ে দাঁড়াবেন, সেই ভার্সিটি ওয়েবসাইটে ঘাটবেন, সো অনেক ইনফরমেশন পাবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আর আপনার কাছে হচ্ছে গিয়ে বেশ কয়েকজনের আমি কোয়েরি দেখছি, যেটা হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে অনেকের একটা কোয়েরি আছে, আপনি কিভাবে ইন দ্য মিন টাইম ম্যানেজ করেছেন, একটু ছোট করে যদি একটু বলতেন। আমি যখন 2022-23 দাঁড়িয়েছি, তখন অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছিল না, 2-3 মাসের মধ্যে পাওয়া যেত। বাট এবার আমি যখন দাঁড়াইছি 2024-এ জানুয়ারি, মার্চ এপ্রিল দিয়ে ট্রাই করছি আর কি। মার্চ এপ্রিল দিয়ে ট্রাই করছি। সো আমি হচ্ছে মেবি জানুয়ারি বা ফেব্রুয়ারি এমন একটা পাইছিলাম। সো ওটা আমি নিয়ে রাখি না ইচ্ছা করে আর কি। আমি ভাবলে একবারে নিব, যদি আরো সামনে যদি আরো স্লট ওপেন হয় আর কি, ওই আশায় ছিলাম। সো হঠাৎ করে ওই সেমিস্টার তো আমি পাইলাম না পাওয়ার পরে হচ্ছে আমি হঠাৎ করে একদিন, এটা হচ্ছে আমি ভোরবেলায় চেক করতাম বেশি বা সকালবেলা। সো হঠাৎ আমি যখন এই টাইমটা পাই, সেটা হচ্ছে আমার ভোরবেলা 6টা বা 6:30 বাজতো আর কি। মানে ওই টাইমে আর কি পোর্টাল থেকে আমি অটোমেটিক হচ্ছে আমি আমার স্লটটা পেয়ে যাই। আমি কারো হেল্প নেই নাই, জাস্ট আমি নিজে থেকে সবকিছু করছি। ওকে, থ্যাংক ইউ একদম। আশা করি আর যে কোয়েরি গুলো আছে ওগুলা বাকিটা হচ্ছে কি সবাই আপনার সেশনটা শুনলেই পাবে। ওকে, একরাম চৌধুরী ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং আবারও অভিনন্দন জানাই। এটা জানিয়ে হচ্ছে কি আজকে আমাদের সেশন আমরা এখানে শেষ করছি, এক্সপেরিয়েন্স সেশন। ধন্যবাদ একরাম চৌধুরী স্যার। থ্যাংক ইউ ভাইয়া।